নমস্কার বন্ধুরা, বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ফের ঘূর্ণিঝড় রেমালে আবারও ভয়াবহ পরিবর্তন। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় অবশেষে ঘূর্ণিঝড় রেমাল এবারে আরও গতি বা শক্তি বাড়িয়ে কিন্তু আঘাত করতে চলেছে। আমরা আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি এফেক্টেড হবে এই ঘূর্ণিঝড় রেমালের ফলে, কত মিলিমিটার হতে পারে বৃষ্টি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন। তো আমরা সবার প্রথমে আপনাদেরকে দেখাবো, দেখুন ঘূর্ণিঝড় যেমনটি ছিল তার থেকে কিন্তু অনেকটা শক্তি বাড়িয়েছে। 25 তারিখ থেকেই আমরা দেখতে পাচ্ছি কি এই ঘূর্ণিঝড়ের যে পরিস্থিতিটা সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে করে কিন্তু এটি সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে গিয়ে আছড়ে পড়বে। তার আগে আমরা আজকের রাত্রেবেলার থেকে দেখবো যে রাত্রেবেলায় কেমন কন্ডিশন আছে বঙ্গোপসাগরের। দেখুন ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু এই মুহূর্তে তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে। ঘূর্ণিঝড় আজ রাত থেকেই তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং দক্ষিণ পশ্চিম আমরা দেখতে পাচ্ছি আরব সাগর থেকে কিন্তু আস্তে আস্তে করে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। আগামীকাল মঙ্গলবার 21 তারিখ জলীয় বাষ্প প্রবেশ করে এটি গভীর দিকে পরিণত হবে, অর্থাৎ একটি নিম্নচাপে পরিণত হতে চলেছে, যেখানে আমরা এর যে শক্তি বা গতি আমরা সর্বোচ্চ 58 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। একবার যদি আমরা আজকের উপগ্রহ চিত্র কন্ডিশনটা দেখাই যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমালের কী কন্ডিশন আছে উপগ্রহ চিত্র অনুযায়ী, তাহলে দেখুন এই যে ঘূর্ণিঝড় রেমাল যে এই জায়গাটিতে তৈরি হবে তাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে কিন্তু গভীর মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে, এবং এখান থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে কিন্তু যে মেঘের পরিস্থিতি সেটা কিন্তু কন্ডিশনটা আরও ফেভারেবল হচ্ছে ঘূর্ণিঝড় হওয়ার দিকে। তো যার ফলে ভারতের দক্ষিণ ভাগেও কিন্তু আমরা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এই হচ্ছে উপগ্রহ চিত্র কন্ডিশন, অর্থাৎ মেঘমালা মোড়ের কন্ডিশন কী পরিস্থিতি কিন্তু রয়েছে। এবারে আমরা চলে যাব আবারও সেই বায়ুর ঝাপটা মোড, এবং বায়ুর ঝাপটা মোডে গেলে দেখুন এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছিল আরব সাগরের দিকটাতে, কিন্তু যেহেতু বঙ্গোপসাগরে একটা বড় সড়ো সিস্টেম তৈরি হবে তার জন্য কিন্তু এর যে শক্তি সম্পূর্ণটা কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালই শুষে নিল, যার জন্য এটা তেমন একটা শক্তি বাড়াতে পারলো না এবং সরাসরি গিয়ে এটি ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে গিয়ে অর্থাৎ বাড়ি খেলো, যার জন্য তেমন একটা ক্ষতিগ্রস্ত বা শক্তি বাড়ানো কিন্তু সময় পেল না। তবে এখানে 22 তারিখ অর্থাৎ বুধবারের পর আমরা যখন 23 তারিখ বৃহস্পতিবার যাচ্ছি, বৃহস্পতিবারে কিন্তু আমাদের ঘূর্ণিঝড় রেমালের যে নিম্নচাপ সেটা কিন্তু তৈরি হয়ে যাবে গিয়ে, এবং ঘূর্ণিঝড় রেমালের যখন নিম্নচাপ তৈরি হয়ে যাবে তখন সর্বোচ্চ গতিবেগ এটি ঝড়ের নিয়ে থাকবে 76 কিলোমিটার প্রতি ঘন্টায়। একবার যদি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এই পরিস্থিতিটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু একদম আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা যদি এখানে বায়ু মোডে দেখি, বায়ু মোডে কত গতি শো করছে, বায়ু মোডে কিন্তু 54 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এর গতি দেখতে পাচ্ছি। এরপর আমরা আবার চলে যাব বায়ুর ঝাপটা মোডে। আমরা আপনাদেরকে খুঁটিনাটি কিন্তু পুরো বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে কোন কোন জায়গায় এফেক্টেড করবে গিয়ে এটি সরাসরি গিয়ে, আর কী কন্ডিশনে রয়েছে এই মুহূর্তে। তো এখানে 23 তারিখ বৃহস্পতিবারে দুপুরের নাগাদ কিন্তু এটি আরেকটু শক্তি বাড়াতে পারে, যার জন্য এটি মোটামুটি 22 তারিখ থেকেই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপর প্রভাব বিস্তার করা শুরু করবে। এরপরে 23 তারিখের রাত্রেবেলার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি এগোচ্ছিল মায়ানমারের দিকে। দেখুন আস্তে আস্তে এই মায়ানমারের দিকে এগোচ্ছে, কিন্তু মায়ানমারে গিয়ে যে আছড়ে পড়বে এমনটি নয়। দেখুন মায়ানমারের দিকে এগোচ্ছে, কিন্তু আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে লাগবে, আগের থেকে কিন্তু এর যে শক্তি বা গতি সেটা কিন্তু বেড়েছে। আমরা আবার একটু ব্যাক আসলাম, ব্যাক এসে আমরা দেখতে পাচ্ছি সকাল 8টার মধ্যে এর যে সর্বোচ্চ গতি এটা কিন্তু অ্যাচিভ করতে পারে 92 থেকে 93 কিলোমিটার প্রতি ঘন্টায় শুক্রবার 24 তারিখ সকাল 8টা AM, এবং সেই সময় এটি মায়ানমারের ইয়াঙ্গুন উপকূলের সামনে যথেষ্ট পরিমাণে ঝড়ের ঝাপটাতে গাস্টিং দেবে এবং সেখানকার মানুষ লক্ষ্য করতে পারবে। 24 তারিখ রাত্রেবেলার মধ্যে এটার শক্তি যে সেটা কিন্তু বন্ধুরা আরও বাড়তে পারে, এবং সর্বোচ্চ গতি আমরা যদি দেখি 93 কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে, দেখতে পাচ্ছেন 94 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 কিলোমিটার প্রতি ঘন্টায় বাড়ছে। এরপর 25 তারিখে আমরা যখন শনিবার 24 তারিখ গিয়ে 25 তারিখে যখন প্রবেশ করছি ওই রাত্রেবেলা 2টো কি 3টে নাগাদ, সে সময় কিন্তু এর যে শক্তি গতি আরও বাড়বে। আরও বাড়ার কারণে যে সর্বোচ্চ গতি 96 থেকে 97 কিলোমিটার, প্রায় 100-র কাছাকাছি উঠে যাচ্ছে। অনেকে হয়তো বলছে যে, অনেক নিউজ চ্যানেল অনেক পত্রিকা বলছে আমফান আইলা ইয়াসের থেকে এই ঘূর্ণিঝড়টি আরও ভয়াবহ হতে পারে, কিন্তু আমফান আইলা প্রায় 170 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল এবং আছড়ে পড়ার সময় প্রায় 140 বা 150 সামথিং ছিল, কিন্তু আমরা এইটাতে কিন্তু অতটা একটা গতি দেখতে পাচ্ছি না সেই মতন। কিন্তু ঘূর্ণিঝড় যে হবে, ঘূর্ণিঝড় মানে কিন্তু ক্ষয়ক্ষতি, এটা আমরা সবাই জানি, এবং ভয়াবহ প্রভাব থাকে উপকূলের দিকে। আমরা চাইবো না কোনো উপকূলে ক্ষয়ক্ষতি হোক, কোনো মানুষের ক্ষতি হোক, আমরা চাইবো যে একটা নিম্নচাপই হোক গভীর বড়সড়, যাতে মানুষ স্বস্তি পায়। কিন্তু প্রকৃতির ব্যাপার আর কী করা যায়,
এদিকে আমরা 25 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা কিন্তু উপকূলে পৌঁছে যাবে। 25 তারিখ সকাল 11টা থেকে উপকূলের প্রভাব পড়বে, যেমন হলদিবাড়ি, যেমন এখানে হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা, এই জায়গাগুলির দিকে কিন্তু আমরা কোথাও 60 থেকে 62 কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টার ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। একই সঙ্গে কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি, উলবেড়িয়া, তমলুক এবং বেলদা দিকে, দীঘা, কন্টাই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর যে প্রভাব মন্দারমণি সাইডে ভালো মতনই থাকবে। আর এদিকে একটু ওপরের দিকে গেলে আমরা শান্তিপুর, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, বনগাঁ, এই জায়গাগুলোতে প্রভাব থাকবে। তখনও মুর্শিদাবাদ এবং বীরভূম, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়াতে পৌঁছাবে আস্তে আস্তে করে, দেখাবো আপনাদেরকে। এদিকে 25 তারিখ সকাল 11টার মধ্যে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, কলাপাড়া, বরিশাল, লোহাগাড়া, মেহেরপুর হয়ে ঢাকা, কুমিল্লা দিকে, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেট এবং মৌলভীবাজার, লাখাই দিকে পৌঁছে যাবে গিয়ে। একই সঙ্গে ত্রিপুরার ওপরেও কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু পৌঁছে যাবে। আর বাংলাদেশের উপকূলের একদম সমুদ্র লাগোয়া অংশ, সেখানে তো প্রায় 85 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে, এটা কিন্তু আমরা আপাতত দেখতে পাচ্ছি। এবং আছড়ে পড়ার আগে 103 কিলোমিটার প্রতি ঘন্টায় যে গতি সেটা কিন্তু সর্বোচ্চ উঠতে পারে। তখন ঘূর্ণিঝড়টি থাকবে 25 তারিখে পুরোপুরিভাবে, এটা আমরা দেখতে পাচ্ছি কোথায়, পুরো পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলের সামনে। তারপরে যখন এটি আছড়ে পড়ার সময় হচ্ছে, দেখুন বন্ধুরা কবে আছড়ে পড়বে, আমরা আরেকটু পিছনে আসবো, একবার পিছনে এসে ভালোভাবে দেখব। তো আছড়ে পড়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা কিন্তু মুর্শিদাবাদের দিকেও পৌঁছাবে। দুপুর 1টার মধ্যে এটি মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা হয়ে এদিকে রামপুরহাট, সিউড়ি, দুর্গাপুর, তারপর হচ্ছে আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ হয়ে এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, 2 মেদিনীপুর হয়ে, আর উপকূলে তো কথা তো রয়েছেই যে ভয়াবহ প্রভাব চলবে। গঙ্গাসাগরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 61 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই থেকে এটা শুরু হতে পারে। তারপরে আমরা লালমোহন, কলাপাড়া, বাংলাদেশে এই জায়গাগুলোতে 80-র ওপরে এবং 75 থেকে 80-র মধ্যে দেখতে পাচ্ছি। কোথাও কোথাও আবার বাংলাদেশের মধ্যভাগে ফরিদপুর, কানাইপুর, তারপর হচ্ছে দাঙ্গি, এই জায়গাগুলোতে আমরা বহেরপুর ভালো প্রভাব দেখতে পাচ্ছি, প্রায় 63 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এদিকে মালদার আশেপাশেও কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নবাবগঞ্জ, গোমাস্তুপুর, মালদা, পরশা, আখেলপুর হয়ে এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর সাইডেও হালকা ঝড়ো হাওয়া বইতে পারে, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, অসমের দিকেও। তারপর আমরা এটাকে যদি আবার একটু প্লে করলে 25 তারিখ দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরোপুরিভাবে কিন্তু 25 তারিখ এটা কোথায় আছড়ে পড়ছে, পুরো আমফানের মতন, আমফান যেই জায়গায় আছড়ে পড়েছিল এটা কিন্তু সেই জায়গাতেই আছড়ে পড়ছে। এর আছড়ে পড়ার স্থল হবে দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা এবং ফ্রেজারগঞ্জ, পুরো সরাসরি দক্ষিণবঙ্গের ওপরেই, এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু আছড়ে পড়বে। এবং যেহেতু দক্ষিণবঙ্গের ওপর আছড়ে পড়ছে তার জন্য দক্ষিণবঙ্গে তো প্রভাব থাকবে, একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের পুরো একদম বাংলাদেশের বর্ডার আছে, বাংলাদেশ রয়েছে পুরো ওপার বাংলা, তো ওপার বাংলা তো এর যে ভয়াবহ প্রভাব সেটা কিন্তু মানুষ দেখতে পাবে, যার ফলে শ্যামনগর, কালীগঞ্জ, তাকে যত সুন্দরবন লাগোয়া যত জায়গা আছে সেখানে ভয়াবহ প্রভাব থাকবে। একই সঙ্গে সুন্দরবনের ওপরেও তো প্রভাব তো থাকছেই। আর এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার হয়ে এদিকে হুগলি ডিস্ট্রিক্টে যেখানে চুঁচুড়া, তারপর হচ্ছে চাকদা, পান্ডুয়া, কাটোয়া হয়ে এই জায়গাগুলো তো আমরা ভালো প্রভাব দেখতে পাচ্ছি। পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, বহরমপুর, মালদা হয়ে এখানেও কিন্তু যে প্রভাব সেটা কিন্তু ভয়াবহই থাকবে। আর এটাকে আমরা যদি আবারও একটু প্লে করলে 26 তারিখের মধ্যে কিন্তু এটা আরও প্রভাব বিস্তার করবে, যার জন্য কিন্তু ভয়াবহ প্রভাব পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলগুলোতে থাকবে। 26 তারিখে কিন্তু ভয়ঙ্কর প্রভাব দেখাবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপরে। দেখতে পাচ্ছেন, ভিডিওটিকে বেশি বড় করবো না, কিন্তু যা প্রভাব আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ভয়াবহ তাণ্ডবলীলা চালাতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল, অর্থাৎ আগের থেকে কিন্তু আরও শক্তি, গতি সবই বেড়ে গেছে গিয়ে। এবার আমরা যদি বজ্রবিদ্যুৎ মোড়ে যাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা বজ্রবিদ্যুৎ মোড়ে বৃষ্টির পরিমাণও ভালোই রয়েছে বিভিন্ন জেলায়। এবং আমরা যদি দেখি এই ঘূর্ণিঝড়টা কিন্তু পরবর্তীকালে আবার ঘূর্ণাবর্ত রূপ নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসবে, যার জন্য কিন্তু আরও একটা ভয়ঙ্কর বৃষ্টির ইনিংস রিটার্ন হওয়ার ফলে কিন্তু আসতে পারে, যেখানে বোলপুর, গোসকারা, তারপর হচ্ছে রামপুরহাট, নলহাটি, দুলিয়ান, এই জায়গাগুলোতে কিন্তু 70 মিলিমিটারের ওপরে, 70 বলছে কেন, 38 মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর বাদবাকিগুলো তো চলবেই। বৃষ্টির পরিস্থিতি এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এই সমস্ত সাইডেও ভালোই থাকবে। তো এইটা সম্বন্ধিত আরও বিস্তারিত আপডেট আমরা যত দিন যাবে তত কিন্তু আরও কনফার্মেশন আপডেট পাবো। তবে আপাতত নতুন আপডেট অনুযায়ী কিন্তু ঘূর্ণিঝড় যে বাংলার দিকে আসছে সেটা কিন্তু একটা কনফার্ম আমরা আপডেট পেলাম এই মুহূর্তের আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটিকে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন মৎস্যজীবী ভাই এবং চাষি ভাইদের কাছে। ধন্যবাদ।